ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ উপলক্ষে দক্ষিণ কলকাতার নাগতলার সাংস্কৃতিক সংগঠন সেতু দুটি ফিল্ম দেখাতে চেয়েছিলেন। একটি আমার লেনিন, লেনিনকে নিয়ে তথ্যচিত্র, আর তার একটি বিখ্যাত ছবি কোমল গান্ধার। তো গত 10ই ফেব্রুয়ারি সেই ছবি দুটির শো হবার কথা ছিল স্থানীয় একটি স্কুলে। তারা যথারীতি সেখানে আবেদন করেছিলেন স্কুলে নিয়ম মাফিক, এবং প্রাথমিকভাবে স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠান করার জন্য তাদের অনুমতি দিলেও পরবর্তীকালে স্কুল পিছিয়ে আসে। সেই ব্যাপারটা ইতোমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, শুনেছেন। আমরা সেই ব্যাপারটার নেপথ্যের কাহিনী কি ছিল, সত্যি সত্যি কি ঘটেছিল, এবং সেই জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, আমরা সরাসরি চলে এসেছি সেতুর সম্পাদক এবং সভাপতির কাছে। তাদের মুখ থেকে আমরা শুনবো কি ঘটনা ঘটেছিল। আপনাদের সঙ্গে পরিচয় করাই, এখানে রয়েছেন সেতুর প্রেসিডেন্ট অঞ্জনা চ্যাটার্জি। আপনি সম্পাদক ওঙ্কার প্রসাদ রায়। আচ্ছা ম্যাডাম, আপনি একটু বলুন যে এই ঘটনার সূত্রপাতটা কোনখানে? ঘটনার সূত্রপাত তো আমরা যেমন জানি, নাকতলা হাই স্কুলের একটা ভালো অডিটোরিয়াম আছে আমরা জানি, আর ওদের দু একটা গ্যালারির ঘর আছে। তো সেই জন্য আমরা ওদের অনুরোধ করতে গেছিলাম যে আমাদের কারণ পয়সা কুড়িয়ে তো আমাদের একটা ব্যাপার, তো পয়সা লাগবে না জানি, কোনোদিন এর আগেও অনেকবার হয়েছে, কখনো দরকার হয়নি পয়সা দিতে। তাই আমরা এখানকার যিনি হেডমাস্টার মশাই ছিলেন, তিনি আবার এখানকার স্থানীয় লোক, তাকে গিয়ে আমরা অনুরোধ জানাই, আমরা না, বিশেষ করে আমার সম্পাদক গিয়েই অনুরোধ জানায়, আমি ছিলাম না, জানায় এবং একটা লিখিত দিয়ে আসে যে ভাবনা চিন্তা করে আপনারা দেখুন যদি পারেন 10ই ফেব্রুয়ারি, সেটা সোমবার, তো কাজে স্কুলের দিন, সে তাদের বলা হয় যে আমরা স্কুলের দিন সন্ধ্যের সময় করবো, যাতে স্কুলের কোনো ক্ষতি না হয়। তো উনি মোটামুটি রাজিও হলেন, পরবর্তীকালে জানিয়েছিলেন যে ঠিক আছে, এটা করা যাবে। আমরা সকলে, এবং সেই অনুযায়ী আমরা প্রচার চালিয়ে গেছি। আমাদের সম্পাদক ওখানে একটা চিঠি দিয়ে এসছে, চিঠিতে সিনেমা দুটোর উল্লেখ ছিল না, কিন্তু ছিল চলচ্চিত্র প্রদর্শনী হবে, এই কথাটা কিন্তু ছিল। মানে এরম না, কোনো আলোচনা সভা নয়, চলচ্চিত্র প্রদর্শনী করানো হবে, ঋত্বিক ঘটকের চলচ্চিত্র পরিচালিত চলচ্চিত্র। কাজ চলছিল, হঠাৎ করেই আমার সম্পাদক আমাকে ফোন করে বললেন যে দেখুন এরকম হেডমাস্টার মশাই এখন রাজি হচ্ছেন না, উনি বলছেন যে ওনাকে নাকি কয়েকটি ছেলে এসে খুব হুমকি দিয়েছে, বলেছে যে এখানে ঋত্বিক ঘটকের কোনো আমার লেনিন করা যাবে না, করলে আমরা কিন্তু ভাঙচুর করে দেবো। স্বাভাবিক, ভাঙচুর করে দেবার দায়িত্ব তো না হেডমাস্টার মশাই নিতে পারেন না, উনি বোধহয় সেই কারণেই ভয় পেয়ে উনি আমাদেরকে ফোন করে জানালেন যে দেখুন এটা করতে পারবো না, কারণ কয়েকজন ছেলে এসে, কোনো রাজনৈতিক দলের নাম বলেনি, শুধু উনি বলেছেন কয়েকটি ছেলে এরকম আমাকে বলেছে, এবং তারা মোটামুটি বলে গেছে যে যদি আপনারা করেন তাহলে ওরা ভাঙচুর করবে। তো তখন কিছুক্ষণ বাদে আমাদের সম্পাদক চুপ করে গেলেন, স্বাভাবিক একটা মানে হতোদ্দাম হয়ে গেলেন। তো তাও কিছুক্ষণ বাদে উনি ফের ফোন করেন হেডমাস্টার মশাইকে যে ঠিক আছে আমরা আমার লেনিন দেখাবো না, কোমল গান্ধারটা দেখাই, কারণ আমাদের উদ্দেশ্য ঋত্বিক ঘটকের কাজ দেখানো, সুতরাং কোমল গান্ধার দেখাই। তো উনি আবার ফের ফোন করে বললেন না, কোনো সিনেমাই এখানে দেখানো যাবে না। আমার লেনিন কেন দেখানো যাবে না সেই ব্যাপারে সেটা উনি কোনো উত্তর দেননি, শুধু বলেছেন আমার লেনিন। তো আমাদের স্বাভাবিকভাবে মনে হলো লেনিন কথাটাতে ভয় বোধহয় পাচ্ছেন, যে কি করা যায় কি করা যায়। ভাবনা চিন্তা করে আমরা এখানে একটি স্থানীয় ক্লাবের দ্বারস্থ হলাম, তার প্রেসিডেন্টের সাথে কথা বলা হলো। তিনি প্রথমে বললেন হ্যাঁ ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা, এই ঋত্বিক ঘটককে সিনেমা দেখানোর ব্যাপারে কিসের আপত্তি হতে পারে। উনি বললেন ঠিক আছে আমাদের এখানে ব্যবস্থা করা যাবে, হবে। ব্যাস, উনি ওনাকেও ওনার লোকেরা, যারা মানে বোধহয় ওখানকার কমিটির লোকেরা, তারা বোধহয় বলেছে যে হবে না এটা দেখানো, এবং শুধু আমার লেনিন নয়, সেখানেও বলছে যে কোনো সিনেমাই ঋত্বিকের দেখানো যাবে না। আমার মজা লাগছে ঘটনাটা সেই এলাকায় হয়েছে, এটা বালিগঞ্জে বা বর্ধমান হলে আমার অত কৌতুক উদ্রিক্ত হতো না। এটা হয়েছে সেই জায়গায় যেখানে ঋত্বিক ঘটক বারবার রক্তবমি করেছেন, অর্থাৎ তার যে বিখ্যাত উদ্বাস্তু সমস্যা, বাস্তুহারার সমস্যা, শরণার্থী সমস্যা, যে নামেই বলুন, রিফিউজি প্রবলেম, এই নিয়ে যে ছবিগুলো, সেগুলোতে এই এলাকাতেই হয়েছে। আমার ভাবতে ভারী
অবাক লাগে ইতিহাসের কি অদ্ভুত পরিহাস। যাদের ঠাকুরদা ঠাকুমারা এক বস্ত্রে একটা ঝোলা কম্বল নিয়ে বাঁশের খুঁটির ওপর এই কলোনিগুলো গড়ে তুলছিল, এই নবজীবন কলোনি, তাদের তৃতীয় প্রজন্ম এসে ঋত্বিক ঘটককে অপমান করছে। এর থেকে বড় প্রতিদান আর ঋত্বিক কী পেতে পারেন? গান্ধীজি গুলি খেয়েছেন, ঋত্বিকের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হলো। তাদের অভিনন্দন জানান। এই যে খাস কলকাতার মুখে জন্ম শতবর্ষে ঋত্বিক বাবু আক্রান্ত হলেন, এই প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে না, ঋত্বিক বাবু আক্রান্ত হননি বা লেনিনও আক্রান্ত হননি। আসলে যারা এইগুলোতে বাধা দিচ্ছে, এই স্কুল কর্তৃপক্ষ কিংবা এই যে ক্লাব, এরা মূলত মূর্খ। এরা না জানে লেনিন, না জানে ঋত্বিক বাবু, না দেখেছে কোমল গান্ধার আমার বিশ্বাস, না দেখেছেন আমার লেনিন, কোনোটাই দেখেনি। তো তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরা ভেবেছেন যে ঋত্বিক বাবু এবং লেনিন তারা বোধহয় বিরোধী দলের অংশ এবং বিরোধীদের কাজ করতে দেওয়া হবে না, এরকম একটা থ্রেড কালচারের জগতের মধ্যে তো আমরা বাস করি। তো এই বিরোধী দলের কাজ ভেবে লেনিনকেও তারা বোধহয় বিরোধী দলের সদস্য ভেবেছেন বা ঋত্বিক বাবুকেও ভেবেছেন এবং ভেবে বন্ধ করে দিয়েছেন। মূর্খদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তা আমরা না সত্যি কথা একটু হতাশ। আমরা দুজনেই ওঙ্কার, আমাদের সম্পাদক, উনি একজন অধ্যাপক, আমি একজন অধ্যাপিকা, ছাত্রছাত্রী নিয়ে কারবার করেছি। আর আমার বিশেষ করে মনে হয়েছে, আমি ওঙ্কারের থেকে অনেক বেশি প্রাচীন এখানটায় দীর্ঘদিন ধরে আছি। নাকতলা অঞ্চলে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। এই ধরনের বাধা নির্বাচনের সময় কিছু দেখেছি, কিন্তু এরপরে কোনো সময় এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাব, তাতে ভয় পেয়ে পিছিয়ে আসা এবং ভয় পেয়ে সেই সংস্থাটাই পিছিয়ে গেল, একটুখানি খারাপ লাগলো। বিশেষ করে যখন আমাদের ক্লাবটা বললো, সেটাতে আমাদের আরো খারাপ লাগলো, কারণ ক্লাবের এমন কিছু সম্পত্তি ছিল না যে ভাঙচুর হয়ে নষ্ট হয়ে যাবে। তারা কেন এত ভয় পেলো বুঝতে পারলাম না। এরা ইতিহাসকে ভুলে যেতে চাইছে। তারা যে বরিশাল, ফরিদপুর, রাজশাহী থেকে এসেছিল তারা ভুলে যেতে চাইছে। যেমন মাতাল বর্তমানকে ভুলে যায়, তেমনি একটা ক্রোধোন্মত্ত আবেগোন্মত্ত মাতাল সম্প্রদায়, এরা যে ভুলে যেতে চাইছে ঋত্বিক ঘটক এদের কাছে বিবেকের মতো। ফলে এরা সেই বিবেককে মুছে দিতে চাইছে। কিন্তু ম্যাকবেথ শাল স্লিপ নো মোর, ম্যাকবেথের হাত থেকে রক্ত যাবে না। এরা যে কাউন্সিলর বা যে বিধায়ক বা যেসব ছেলে এগুলোকে আটকেছে, তাদের পূর্বপুরুষ লুঙ্গি পরে এক বস্ত্রে ওখানে এসে বাঁশের খুঁটির ওপর বাড়ি তৈরি করেছিলেন এবং তাদের কথা ভারতবর্ষে একমাত্র ঋত্বিক ঘটক স্মরণ করেছিলেন। তারা উপযুক্ত উপহারে দিল ঋত্বিক ঘটককে। বলছি যে শিক্ষামন্ত্রীর এলাকায় নাকতলা পড়ে, বা শিক্ষামন্ত্রী যে অঞ্চলে বসবাস করতেন, যিনি এখন বর্তমানে জেলে আছেন, তার পরিপুষ্ট, তার অনুপ্রেরণায় যারা ক্লাব গঠন করেছেন, তারা হয়তো এগুলো বন্ধ করতে উৎসাহিত হয়েছেন। কলকাতায় তো বহু পরিচালকের ছবি দেখানো হচ্ছে, সেখানে বিশেষ করে ঋত্বিক ঘটকের ছবির ক্ষেত্রে এই আক্রমণটা নেমে এলো কি কারণে বলে আপনি মনে করেন? কারণ ওখানে দেখবেন যে ঋত্বিক ঘটকের ছবিটাকে নিয়ে এই বিতর্কটা শুরু হয়েছে। সেখানে আমার লেনিন সিনেমাটা যারা দেখেছেন তারা জানেন যে কলকাতায় বাবুয়ানা করে লেনিন জন্ম শতবার্ষিকী পালন করার পরিবর্তে গ্রামে কৃষকদের লাঙলের মাথায় জমির বন্টনটাকে নিয়ে লড়াই আন্দোলনটাকে শক্তিশালী করার মাধ্যমেই লেনিনকে বাঁচিয়ে তোলা সম্ভব। এটা ছিল সিনেমার বিষয়বস্তু। এবং আমার লেনিন সেই ছিল ভিন্ন লেনিন, যিনি গ্রামে কৃষকের লড়াইয়ের পাশে থাকেন, কারখানায় শ্রমিকের লড়াইয়ের পাশে থাকেন, মধ্যবিত্ত মানুষের, মেহনতি মানুষের বেঁচে থাকার লড়াইয়ের পাশে থাকেন। আমার লেনিন মানে সেই ইতিহাসটাকে তারা মুছে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাটাকে সম্পর্কে আপনি দেখেছেন, আপনি ঘটনা শুনেছেন কিছু? হ্যাঁ, শুনেছি। মানে এটা আনফর্চুনেট যে আমাদের ওখানকার মানুষ যারা, তারা এই দুটো স্ক্রিনিং দেখতে পেলেন না। কার দোষ কার গুণ, কে ঠিক মতো পারমিশন নিয়েছে কে ঠিক মতো পারমিশন নেয়নি, সেটা আমাদের পার্টির সাবজেক্ট না, সেটা স্কুল এবং যে সংগঠন করছিল তাদের সাবজেক্ট। কিন্তু আমাদের দিক থেকে এইটা বিষয় হচ্ছে যে একটা স্ক্রিনিং না হতে পারা, এটা কি সিনেমাটা মানে মুছে যাবে না, সিনেমাটা থাকবে, কিন্তু এরকম একটা সুযোগ মানুষ পেলেন না। এটা মানুষের যে অধিকার, রাইটস, সেটা খানিকটা কাটেল হলো, এই অবধি বলা যায়। এবং
এটা যদি ভবিষ্যতে কখনো হয়, নিশ্চয়ই ওখানকার মানুষ, আশেপাশের মানুষ তারা দেখবেন, উপকৃত হবেন, এই অবধি বলতে পারি। এটাকে প্রতিহত করার জন্য যে যুব শক্তি এগিয়ে আসা, সেটা কিন্তু বাংলায় দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেকে, বা বাসিটামে আলোচনাতেও শুনতে পাওয়া যাচ্ছে। এই বিষয়টা সম্পর্কে না, আপনার দেখুন, কি- এটা না, মানে এটা বুঝতে হবে আমাদের পার্টির দিক থেকে। এটা যদি দেখা হয় যে মানে সমাজে নানা সংগঠন আছে, যুব সংগঠন, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মহিলাদের সংগঠন, এগুলোর আলাদা আলাদা আইডেন্টিটি, তাদের আলাদা আলাদা কর্মসূচি, তারা আলাদা আলাদা লক্ষ্য অভিমুখী তারা যাত্রা করে। তার সাথে সিপিআইএম কে সবসময় জড়িয়ে দেওয়া, গুলিয়ে ফেলা, এটা ঠিক হবে না। আমাদের শুধু দেখবার বিষয় এইটা, আমরা যেভাবে দেখি যে ওই কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের চেতনার মানের উন্নয়ন হতে পারতো কি পারতো না, মানুষের সামনে সুযোগ আসতো দেখার কি আসতো না। এই দিক থেকে দেখলে যে সুযোগ পাওয়া, এই চয়েস, এইটা একটা ডেমোক্রেসির মানে ফান্ডামেন্টাল বিষয়। সেই চয়েসটা খানিকটা কাটল হলো এই ঘটনার মধ্যে দিয়ে। যে কোনো কারণেই হোক, যার ত্রুটির জন্যই হোক, সেইটা মানে ভালো না। সবাই জানতে চায় আপনার কাছে যে ঠিক প্রকৃত ঘটনাটা কি। প্রকৃত ঘটনা আমি প্রথমেই বলি, আমি 4 তারিখ বেড়াতে যাই, আউট অফ কলকাতা ছিলাম। আমি 10 তারিখ ফিরে আসি, 10 না 12 তারিখ। আমিও জানতে পারি সংবাদপত্রের মধ্যে থেকেই। আমাকে এখান থেকে পাঠানো হয় যে গণশক্তিতে একটা নিউজ বেরিয়েছে যে নাকতলা স্কুলে এরকম সেতু বলে একটি অর্গানাইজেশন ঋত্বিক ঘটকের 2টো সিনেমা দেখাতে চেয়েছে, এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা গিয়ে নাকি 5 তারিখ স্কুলে হামলা করেছে এবং শোধ না চালানোর জন্য প্রধান শিক্ষককে চাপ সৃষ্টি করেছে। এক্ষেত্রে বলতে চাই, প্রথম কথা যে 5 তারিখ স্কুল বন্ধ ছিল, অর্থাৎ স্কুলে গিয়ে কেউ হুজ্জতি করেছে বা কিছু করেছে, এটা সর্বৈব মিথ্যা। দ্বিতীয়ত, আমি স্কুলের পরিচালন সমিতির সভাপতি। তার কয়েকদিন আগেই আমাদের একটা এমসি মিটিং হয়েছে, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। হেডমাস্টার মশাই অবশ্যই ছিলেন, আমি ছিলাম, একজন পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন আমার সঙ্গে আরেকজন ছিলেন। তা স্কুল যে এরকম কিছু করছে বা স্কুল তার কোনো ঘর ভাড়া দিচ্ছে বা ভাড়া না দিক এমনি দিচ্ছে, সেটা পরিচালন সমিতিতে আলোচনা করা হয়নি। পরবর্তীকালে আমি আরো জানতে পারি যে স্কুল তার প্রপার্টি কাউকে দিতে গেলে আউটসাইডারকে ডিআই অফিস থেকেও একটা পারমিশন নিতে হয়, সেটাও নেয়নি। এবং আমার মনে হয় পরবর্তীকালে এটা জানাজানি হওয়ার পর প্রধান শিক্ষক মহাশয় হয়তো শোটা নিজেই বন্ধ করে দিয়েছেন, এবং তিনি সেই চিঠি গণশক্তিতেও লিখে পাঠিয়েছেন যে আমার কোনো ইন্টারভিউ গণশক্তি নেয়নি। আমি গণশক্তিকে একবারের জন্যও বলিনি যে আমাকে কেউ বাধ্য করেছে বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসে আমার উপর চাপ সৃষ্টি করেছে, এরকম কোনো ঘটনা হয়নি। সেই চিঠি উনি গণশক্তিতে দিয়েছেন এবং গণশক্তি সেই চিঠি পরবর্তীকালে ছাপিয়েওছে। অতএব ব্যাপারটা প্রধান শিক্ষকের হয়তো কিছু ভুল হয়ে গেছিল, উনিই পারমিশন দিয়েছিলেন, উনিই পারমিশন উইথড্র করেছেন, এর মধ্যে আমাদের কোনো ব্যাপার নেই। এটা শুনে আমার মনে হলো যে আজ এই 2025 সালে বাঙালির যে অবস্থা, এখানে পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক স্তর এবং বৌদ্ধিক স্তর, সেখানে এটাই স্বাভাবিক। কারণ যে যুক্তিগুলো আপনি বললেন সেগুলো ঋত্বিক ঘটকের মতন মহৎ শিল্পীর ক্ষেত্রে আসে না, তা তো বটেই, এমনকি আইনের ক্ষেত্রেও আসে না। কারণ ছবিগুলো সেন্সার্ড, ভারত সরকার অনুমোদিত, রাজ্য সরকার অনুমোদিত, আমাদের দেশে এরপরে আর কোনো পারমিশন লাগে না। এটা যদি স্থানীয় কিছু লোক মনে করে থাকেন, সেটা তাদের অশিক্ষা। আমাদের জনপ্রতিনিধিরা সম্প্রতি দেখা যাচ্ছে তাদের শিক্ষার স্তর খুব বিশ্বাস্য নয়, ফলে তারা আন্দাজে কথা বলেন। আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাইছি না, কারণ আজকে আর জনপ্রতিনিধিদের কাছ থেকে শিক্ষা, সংস্কৃতি, রুচি কেউ আশা করে না। কিন্তু যেটা বলতে চাইছি যে ঋত্বিক ঘটক এর সৌভাগ্য যে আমাদের অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতো তাকে তোলা সংরক্ষিত প্রাণী হয়ে যাননি। মৃত ঋত্বিক ঘটক জীবিত ঋত্বিক ঘটকের থেকে অনেক বিপজ্জনক, এটা আবার প্রমাণিত হলো। এবং হ্যামলেটে রাজা যেমন প্রেতাত্মা হয়ে ফিরে আসেন এবং সতর্কীকরণ করেন, ঋত্বিক ঘটকের ভূত যে তাড়া করে বেড়াচ্ছে এস্টাবলিশমেন্টকে, সেটা প্রমাণিত হলো। অর্থাৎ ঋত্বিক ঘটক জীবন্ত, সক্রিয় এবং এক ধরনের জৈব। এটা একটা বিরাট কৃতিত্ব একজন শিল্পীর, যে তার মৃত্যুর 50 বছর পরে এবং শতবর্ষে এখনও তিনি আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতি থাকা সত্ত্বেও
মুষ্টিমেয় স্থানীয় লোকের আপত্তিতে, যাদের কিছু ক্ষমতা আছে তাদের আপত্তিতে তার ছবি বন্ধ হয়ে যায়। এটা মোটেই শাসক দল এবং প্রশাসনের পক্ষে গৌরবের কথা নয়, যে জন্য তারা হয় চুপ করে আছেন, নয় সামান্য নিন্দা করেছেন। আমি আমাদের পার্টির দিক থেকে বলতে পারি, এই ঘটনাটার খবর আমাদের পার্টি পত্রিকা হয়েছে এবং স্কুলের প্রধান শিক্ষক তার বক্তব্য আমাদের পার্টি পত্রিকায় প্রকাশিত হয়েছে। এইটাই গণতন্ত্র, সকলের ভিউজ, সকলের মত সেটা প্রকাশ্যে থাকবে, মানুষ চয়েস করবে, অপশন দিতে হবে মানুষকে। এবং কোনো কিছুই স্ক্রিনিং বন্ধ হতে পারে, কোনো একটা আলোচনা সভা বন্ধ হতে পারে, এগুলোর মধ্যে দিয়ে কোনো কিছুকে মুছে দেওয়া যায় না। ঋত্বিক ঘটককে মুছে দেওয়া যাবে না, কমল গান্ধারও মুছে যাবে না, আমার লেনিনও মুছে যাবে না। মানে শাসক ভয় পায়, ধরুন পশ্চিমবাংলায় শাসকরা যারা এখন আছেন তারা ক্ষমতায় আসার অব্যবহিত পরেই পশ্চিমবাংলায় যে জমি দখলের আন্দোলন হয়েছিল 60-এর দশকে, উদ্বৃত্ত খাস জমি দখলের আন্দোলন শুরু হয়েছিল, তারা মনে করেন এটা দুর্বৃত্তপনা হয়েছে, ডাকাতি হয়েছে, জমির ডাকাতি হয়েছে। তারা তার জন্য জমি দখলের আন্দোলনটাকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছেন একটা কমিশন বসিয়ে। তো সেই ইতিহাসটা রয়ে গেছে, তারা মনে করেন সেই ইতিহাসটা আবার ফিরে আসতে চায়। অর্থাৎ যে এই যে এখন দেখলাম আমরা নতুন করে যে জমি নিয়ে নতুন করে শিল্প স্থাপনের জন্য জমি বিলি বন্টন শুরু হয়েছে, নতুন নতুন বিল আসছে পশ্চিমবাংলায় সরকারের দিক থেকে। তো আমার মনে হয় যে তাদের কাছে মাথায় রয়েছে জমি নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল, যেখান থেকে পশ্চিমবাংলার মানুষ জমির আন্দোলনে এত তৎপর হয়েছিলেন, এত উৎসুক হয়েছে, জমি কৃষকের হাতে কেড়ে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, আবার জমির আন্দোলন দেখিয়ে পশ্চিমবাংলার জমি বন্টনের লড়াইটাকে, অসমাপ্ত লড়াইটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা শুরু হবে না তো? অর্থাৎ আমার লেনিন এই ইতিহাসটাকেই তৈরি করে গেছে, জমির লড়াই পশ্চিমবাংলার কৃষকের বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে যুক্ত একটা প্রক্রিয়া, সেটাকে বন্ধ করার প্রচেষ্টা হিসেবেই তারা এটাকে দেখছেন। আমাদের যে ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট, তার সঙ্গে একটা যোগাযোগ হয়, সেইভাবে আমরা চিঠিপত্র দিই, দুটো সিনেমা দেখাবো সেটাও আমরা নাম নির্দিষ্ট করে দিই, ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্টের সাথে যোগাযোগ হয়েছে। আমরা চিঠি দিয়েছি, তারা বলে দিয়েছেন যে হ্যাঁ আমরা দেখাতে রাজি আছি। তারা কিছু ওই একটা প্রতিষ্ঠানকে বলেছে যে তোমরা দেখিয়ে দাও, ওরা আরেকজনকে বলে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারা কিছু অল্প পয়সা নিয়ে তাদের নিয়ম হচ্ছে রুদ্ধদ্বার কক্ষে 50 জন, অনধিক 50 জনের মধ্যে দেখানো হবে। সেই জন্যই আমরা ওই স্কুলটা বেঁচেছিলাম যে 50 জনের মধ্যে একটা বাউন্ডারির ভেতরে দেখানো হবে। যারা বাধা দিয়েছেন তাদের চরিত্র তো স্পষ্ট করেছেন তারা নিজেরাই। তারা লেনিনকেও চেনেন না, আমার লেনিনকেও চেনেননি। এই ইতিহাসটা খুব নতুন নয়, পুরনো ইতিহাস। কল্লোল নাটকটা বন্ধ করার জন্য প্রচেষ্টা হয়েছিল, উৎপল দত্ত যখন প্রথম মিনার্ভা থিয়েটারে নাটকটা করেছেন, তখন একদল বাহিনীর লোক, তৎকালীন সময় শাসক দলের, তারা হামলা চালিয়েছিল। তারপরে নাটক চলতো। তো যারা বন্ধ করার প্রচেষ্টা নিয়েছেন তারা সাংস্কৃতিক জগতে কীভাবে পরিচিত হবেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমার জানার ইচ্ছা যে নাকতলা হাই স্কুলের শিক্ষক মহাশয়রা প্রতিবাদ করলেন না কেন? স্কুলের পরিচালনা সমিতির কর্তৃপক্ষের জবাবদিহি করা উচিত যে ঋত্বিক ঘটককে অপমান করার জন্য তারা এই কাজটা করলেন কেন। আর যারা টিএমসি কর্তৃপক্ষ, দলের নেতারাই বলুন, কাউন্সিলারই বলুন, বা স্থানীয় যুবকের নাম করে যারা দৌরাত্ম্য চালাচ্ছেন বিভিন্ন জায়গায়, তারা কোন সিনেমা দেখাতে পছন্দ করে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই ইতিহাসটা নতুন নয়, সর্দার হাসপাতালকে খুন হতে হয়েছিল, কল্লোলকে বন্ধ করার জন্য প্রচেষ্টা চালানো হয়েছিল। তবে পশ্চিমবাংলার মানুষ এই ধরনের দৌরাত্ম্য বেশি দিন সহ্য করবে বলে মনে হয় না। এই দুটো জায়গায় এইরকম ভাবে অনুষ্ঠানগুলো না করতে পারার কারণে ওই সংস্থা ওই অনুষ্ঠান পোস্টপোন করে দিয়েছে। আপনি কি বলবেন? যে কোনো সেন্সেবল লোক যা বলবে আমি তো সেটাই বলবো, যে খুবই ভয়াবহ। আধিপত্য কত দূর, দাপট কত দূর, এটা কোনো সাংস্কৃতিক চেতনার সঙ্গে যায় না, মেলে না কোনোভাবে। ঋত্বিক ঘটক শতবর্ষ কলকাতায় করা যাবে না। এবং নাকতলা মানে কিন্তু অ্যাডিশনালি উদ্বাস্তু অধ্যুষিত এলাকা,
অ্যাডিশনালি ঋত্বিক ঘটক তো একটা গর্ব বাংলায়, সমাজ চেতনায়, ফিল্ম এবং সংস্কৃতির জগতে আমাদের কাছে গর্বের ব্যাপার। সলিল চৌধুরী, হেমাঙ্গ বিশ্বাস অথবা সত্যজিৎ রায় কিংবা ঋত্বিক ঘটক, এরকম নাম করলে আবার কোথায় গিয়ে শেষ করব। শঙ্খ ঘোষ কিংবা সুনীল গাঙ্গুলি কিংবা নীরেন চক্রবর্তী কিংবা সুভাষ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ নজরুল তো বটেই, সুকান্ত তো বটেই, সেইটা পর্যন্ত আমরা করতে পারবো না। স্কুল পারমিশন দিল, কিন্তু তারপর সেই পারমিশন দেওয়া সত্ত্বেও সেটা করা যাবে না। কেন করা যাবে না? কেননা সেইটা ওদের পছন্দ না। কামাল লেনিন লেখা আছে সঙ্গে, ওরে বাবা, করা যাবেই না। কোমল গান্ধার, তাও করা যাবে না। পরে অর্গানাইজাররা বললো তাহলে কোমল গান্ধারটা তো অ্যালাউ হোক না, তাও অ্যালাউ করা যাবে না। ঋত্বিক ঘটক যে, তাহলে শুধুমাত্র জানি না, ওরা বোধহয় ওখানে একটা রবীন্দ্রনাথের বা সুকান্ত বা নজরুল এসব বাদ দিয়ে মমতার কবিতা আলেখ্য করতে পারতেন। এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হয় না। বাংলার সমাজ জীবনকে এই রকম জায়গাতে পর্যন্ত দাপটের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করা, এটা খুবই ভয়াবহ। আমি জানি না আমাদের বুদ্ধিজীবীগণ তারা কি সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের খণ্ডিত বিবেক কোথায় তারা? তা দেখবেন না, কথাও বলছেন না। বলবেন কেন? তা তো একটা বাড়ি পেলে, গাড়ি পেলে, কিছু উপঢৌকন পেলে, যে কোনো সস্তার রসির মতো কিছু ঘুষ পেলে তারা বিক্রি হয়ে যান। তাদের গান কেউ শোনে হেমন্ত মুখোপাধ্যায়ের মতন, তাদের নাটক কেউ দেখে উৎপল দত্তের মতন, তাদের সিনেমা কেউ দেখে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মতন। তারা পরজীবী মাত্র, প্যারাসাইট। একটা প্যারাসাইটের কাছ থেকে আপনি কী আশা করতে পারেন? সমাজই পচে গেছে। ভাগ্য ভালো, আমি নাকতলার ওই দুর্বৃত্তদের অভিনন্দন জানাবো যে আমাদের শরীর কতটা ক্ষয়গ্রস্ত, কতটা ক্ষয়ে গেছে, আমাদের মাথা কতটা ফাঁকা হয়ে গেছে, আমরা কতটা কঙ্কালের অট্টহাসি। ভাগ্যিস তারা ছিলেন, তারা চিনিয়ে দিলেন, না তো বুঝতে পারছিলাম না, বইমেলা করে বেড়াচ্ছিলাম। লেনিনের নামে ছবি বলেই কি এই আক্রমণটা বেশি হচ্ছে? এদের মুশকিলটা হচ্ছে এরা কিছু বুঝতে চায় না, বুঝতে রাজি না। লেনিন আছে মানেই আপত্তি। এবারে কে ঋত্বিক ঘটক বোঝার দরকার নেই, কোমল গান্ধার ফিল্মটা কি সেটাও বোঝার দরকার নেই, কিন্তু তারাই মতব্বর। এমনকি স্কুলের হেডমাস্টার বা স্কুলের ইত্যাদি ইত্যাদি পরিচালন, পাশেই তো শিক্ষামন্ত্রীর বাড়ি পার্থ চ্যাটার্জি। ফলে এটা যে বাংলার সংস্কৃতির মনটাকে কোন জায়গাতে অন্ধ গলির মধ্যে কিভাবে ফেলে দেওয়া হচ্ছে, এটা তার একটা ছবি, প্রতিচ্ছবি। মানুষ নাগরিক না, মানুষ প্রজা। মানুষ প্রতিবাদ করবে না, মানুষ আপত্তি করতে পারবে না, মানুষ অধিকার চাইতে পারবে না, মানুষ দাবি করতে পারবে না। মানুষ হবে মাথা নিচু করে থাকা প্রজা। চুপ, টাকা দিয়েছে, কথা বলছে, উন্নয়নের জোয়ার বইছে, অতএব কেউ ভোটে দাঁড়াতে পারবে না। যে রাজনৈতিক মানসিকতা, তারই সাংস্কৃতিক মানসিকতার প্রতিফলন এই ঘটনার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন। শেষ প্রশ্ন করব, আমার লেনিনে যেখানে জমি দখলের একটা সেই সময় জমি দখলের যে আন্দোলন হয়েছিল, তার ফলে ভাগ চাষিরা যে জমি পেয়েছিল, এই যে সময়টাকে উনি ধরেছিলেন পরিচালক ছবির মধ্যে, এবং লেনিনের মতাদর্শের যে প্রভাব গ্রাম গ্রামান্তরে পৌঁছেছিল। আর এখন শিল্পায়নের জন্য যে জমি নেওয়া হচ্ছে, জমির কথা বলা হচ্ছে, সেই জায়গাটায় কি কোনো একটা সংঘাত আছে বলে মনে হয়? না 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 না, আপনার সাথে ভাবলে বুঝলে তো কাজের গাই হতো। তো কিছু ভেবে চিন্তে কেউ কিছু করছে, সব বোগাস কথা, একেবারে বোগাস কথা। আপনি জানেন, দেখুন না জমিগুলো কি হচ্ছে, না চাষ না শিল্প। বাংলাকে ধ্বংস করো। তো বারবার এই বিভিন্ন ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে যখন বড় জায়গায় যে অন্যায় হচ্ছে, সেটাকে দেখে যখন রাজ্য প্রশাসন চোখ বন্ধ করে রাখছে, ঠিক তখনই এই নাকতলায়, যেখানে আমাদের অন্যতম গর্ব বাংলা বা দেশের, ঋত্বিক ঘটক, হতে পারে তিনি
তদানীন্তন বামপন্থায় বিশ্বাস করতেন। তো তাই যারা অর্ধমৃত তাদের মধ্যে হয়তো কেউ কিছু স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাইছে, এবং সেখানে ঋত্বিক ঘটকের মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন নেতামন্ত্রীদের আমার কথার বিরুদ্ধে যে যাচ্ছে তাকেই দমন করো, স্কুলের মাস্টারমশাইকে ভয় দেখাও যে যদি এই সিনেমা চলে ভেঙে দেব, স্কুল বন্ধ করে দেব, এইটা একটা তালিবানি পদ্ধতির বা জেহাদি শক্তিরা যেভাবে নিজেদের ধর্ম বিস্তার করে এক হাতে তরোয়াল নিয়ে, তারই সমতুল্য। আমার মনে হয় এই ধরনের দাঁত নোক সভ্য সমাজে যারা ক্ষমতায় বা দায়িত্বে রয়েছেন, তারা যখন মানুষের কাছ থেকে ভালোবাসাটা হারিয়ে ফেলেন, তখন দাঁত নোক ব্যবহার করে ভয় দেখিয়ে তাদের কাছে আনবার শেষ চেষ্টা করেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের আচরণের পক্ষে সমীচীন নয়। আমাদের এখানে ধরুন 100 নম্বর ওয়ার্ডেই রামগড়ে একটি কমিউনিটি হল আছে, সেখানে একটি প্রেক্ষাগৃহও আছে। তারা নিশ্চয়ই সেইখানে ভাড়া নিয়ে করতে পারে, কারণ ওই কমিউনিটি হল ভাড়া দেয় এবং সেখানে সিনেমা দেখানোরও ব্যবস্থা রয়েছে। এর আগেও ওরা মৃণাল সেনের কলকাতা 71 দেখিয়েছে, এই দেখ কোনো একটা অর্গানাইজেশন বোধহয়, তা কোনো তো বাধার সৃষ্টি হয়নি। অতএব এটাকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়, এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই এই সমস্ত সিনেমা শিল্প কোনো কিছুর এগেনস্টে না। আমাদের সময় সবকে অনেক বেশি প্রমোট করা হয়েছে। আমার এগেনস্টে কথা বলেছে বা কোনো সিনেমায় আমার এগেনস্টে দেখিয়েছে বলে আমি সেই সিনেমা বন্ধ করে দেব বা সেই নাটকের শো বন্ধ করে দেবো, এটা আমাদের কালচার নয়। এটা বাম আমলে উইঙ্কেল টিঙ্কেল হয়েছিল। আধিপত্যবাদীরা ফ্যাসিস্টিক মনোভাবের অংশ হিসেবে কিন্তু চলতে পারে, সব তো তার গল্প। যারা আপনি যে বলছেন 2 বিঘা জমি রবীন্দ্রনাথ, কি বলতো এরা, প্রশ্ন আফ্রিকা, মানে কত বলবো আমি, রবীন্দ্রনাথ এদের কাছে প্রাপ্ত। আপনি এমার্জেন্সির সময়টাকে খেয়াল করুন, রবীন্দ্রনাথ এদের কাছে প্রাপ্ত, এরা তার চেয়েও খারাপ, এরা তার চেয়েও খারাপ। বইমেলাতে পর্যন্ত প্রতিবাদী ঝড়কে কন্ট্রোল করার চেষ্টা করা হয়। এটা পশ্চিমবাংলা একটা নতুন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবাদ করার সংস্কৃতিকে বন্ধ করে প্রতিবাদ না করার সংস্কৃতিকে কী করে লাগামছাড়া অবস্থায় নিয়ে যাওয়া যায় তার নতুন সংস্কৃতির জন্ম হচ্ছে। মানে নাকতলার স্কুলের ঘটনাটা বা পার্শ্ববর্তী ক্লাবে এই সিনেমা দেখানো বাধা দেওয়ার এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত। আমরা তীব্র প্রতিবাদ করি। আমার মনে হয় এটা আপনাদের মাধ্যমে বা আরও যারা এই ধরনের কার্যকলাপ করেন আপনারা প্রচারের সঙ্গে যুক্ত থেকে, তাদের উচিত এটাকে আরও বৃহত্তর জনসমাজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো। প্রতিবাদ পশ্চিমবাংলা হবে, কারণ পশ্চিমবাংলার ইতিহাস সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং সেটাকে বন্ধ করার হিম্মত কারো নেই, সে শাসক যত বড় শক্তিশালী নিজেকে মনে করুক। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। জনসাধারণ নিজেদের ইতিহাস নিজেরা নির্ণয় করতে পারেন। আর ভারতবর্ষের জনসাধারণের উপর আমার গভীর শ্রদ্ধা। আমার কেন, সকলেই। একটা সভ্যতা প্রায় 10,000 বছর ধরে টিকে আছে, সে তো তথাকথিতভাবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপাচার্যদের সাহায্য ছাড়াই টিকে আছে। ভারতের চাষি ময়মনসিংহ গীতিকা লেখে, ভারতের চাষি কবিরের দোহা শোনে। তারা ঠিক সময় এলে ইতিহাসের দায়িত্ব নিয়ে নেবে। এই জন্য আপনাকে আমাকে ভাবতে হবে না।